সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৩ ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। এদিকে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, ১০ নেতার পদত্যাগ। অপরদিকে সুপার 5 আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আরও থাকছে, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং সবশেষে থাকছে, জয়ের সৌরভে বিজেপির চিল মুড, তৃণমূলের ওপর হামলা শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেল ৩ ধাপে দিবে এ সম্পর্কে কমেন্টসে আপনার মতামত লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এবার চলুন বিস্তারিত দেখা যাক। ৩ ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো এবার একসঙ্গে নয়, বরং ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থ বছরের ১ জুলাই থেকে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হতে পারে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি বেতন ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। ওই সময় সরকারের ব্যয় ও সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের একটি বড় হিসাবও তুলে ধরা হয়। পরবর্তীতে ৩টি কমিশনের বেসামরিক, বিচার বিভাগীয় এবং সশস্ত্র বাহিনীর সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাস্তবায়নের জন্য ৩ ধাপে পে স্কেল চালুর প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। পরের অর্থ বছর ২০২৭-২৮ সালে বাকি ৫০% ধাপে ধাপে দেওয়া হতে পারে। এরপর ২০২৮-২৯ অর্থ বছরে বিভিন্ন ভাতা যুক্ত করে পূর্ণ কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ বাস্তবায়নে বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার ভাবা হচ্ছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং প্রতিবেশী দেশের বেতন কাঠামো বিশ্লেষণ করেই এই সুপারিশ তৈরি করা হয়েছে। নতুন কাঠামো কার্যকর হলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতা একাদশ থেকে ২০তম গ্রেড পর্যন্ত না বাড়িয়ে ১০ম গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। ২০,০০০ টাকার নিচে পেনশনভোগীদের প্রায় ১০০% পর্যন্ত বৃদ্ধি, ২০-৪০,০০০ টাকার মধ্যে ৭৫% এবং এর বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে। চিকিৎসা ভাতাও বয়সভেদে আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল এবার এক ধাপে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, ১০ নেতার পদত্যাগ। নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। বিক্ষোভ ও সড়কে অগ্নিসংযোগকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ বেলা 11:30টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদ মার্কেট এলাকায় পৌঁছলে সেখানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উপস্থিত জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধকারীরা মাইজদি টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নোয়াখালী জেলা আঞ্চলিক মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। টাউন হল মোড়ে বিক্ষোভ চলাকালীন ইটের আঘাতে এক পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় না জানা গেলেও তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান নেতাকর্মীরা।
পরবর্তীতে দুপুর 12:30 দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা অভিযোগ করেন, ত্যাগী ও সক্রিয় ছাত্র নেতাদের মূল্যায়ন না করে অছাত্র, বিবাহিত ও মাদকাসক্তদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যার কারণে নবগঠিত নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি থেকে 10 নেতা পদত্যাগ করেন। বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মোহাম্মদ ওয়াসিম, জিহাদুল ইসলাম সজীব, মোহাম্মদ আকবর হোসেন, শাহেদ বাবু, তারেক নূর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং জেলা জুড়ে ছাত্রদলের বিভিন্ন শাখা কমিটি থেকে গণপদত্যাগ করা হবে। অপরদিকে সুপার 5 আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ। আবার যে কয়েকটি সংগঠনের মেয়াদ আছে সেগুলোর শীর্ষ নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেউ কেউ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, তাই তারা আগের মতো সংগঠনকে সময় দিতে পারছেন না। সময়ের বাস্তবতায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের 2024 সালের 29 মার্চ গঠিত রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসিরের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় যে কোনো সময় নতুন কমিটি গঠনের গুঞ্জন চলছে। সংগঠনটির নেতাকর্মীরা চান সুপার 5 কমিটি নয়, বরং ছাত্রদলের পূর্ণ কমিটি ঘোষণা করা হোক। কারণ হিসেবে বলা হচ্ছে, ছাত্রদলের বয়স সীমা থাকায় অনেক নেতাকর্মীর শেষবারের মতো কমিটিতে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গুঞ্জন চলছে বিএনপির যুব দলের পূর্ণাঙ্গ অথবা নতুন কমিটি ঘোষণা হতে পারে। বর্তমানে সুপার 7 বা 7 সদস্যের কমিটি দিয়ে কার্যক্রম চলছে। 2024 সালের 9 জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে প্রধান অভিজ্ঞ ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক বলে 7 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে আরেক সদস্য বাড়িয়ে 7 সদস্যের কমিটি করা হয়, কিন্তু 1.5 বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। এর মধ্যে যুব দলের প্রধান আব্দুল মোনায়েম মুন্না ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতৃত্ব পাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই সংসদীয় এলাকার জনগণকে সময় দিতে গিয়ে যুব দলকে আগের মতো সময় দিতে পারছেন না। সেই বাস্তবতায় যুব দলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জন চলছে। এদিকে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধান এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক রাজীব আহসান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন। এরপর থেকে তারা আগের মতো নেতাকর্মীদের সময় দিতে পারছেন না। এর আগে 2022 সালের 4 সেপ্টেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে 2023 সালের 20 এপ্রিল 251 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে 213 জনের নাম ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, তাই স্বেচ্ছাসেবক দলের মেয়াদ অতীত কমিটি যে কোনো সময় ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনাই বেশি। কিন্তু ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় প্রবাদের মতো সুপার 5 কমিটির কথা শুনলেই ভয় পাচ্ছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাই যুব দলের নেতাকর্মীরা আবার সুপার 5 কমিটি হোক তা চান না, বরং তারা চান বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করা হোক। তুলনামূলক জুনিয়র নেতাকর্মীরা আবার 1.5-2 বছর পদ পেতে অপেক্ষা করতে নারাজ। কিছু জুন্ত বয়স সীমার কারণে ছাত্রদল থেকে বাদ পড়া নেতাকর্মীরা দীর্ঘদিন পরিচয়হীন রাজনৈতিক জীবনে রয়েছেন। তারা চান দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হোক। একই সঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিও সুপার 5 না দিয়ে পূর্ণাঙ্গ করা হোক নেতাকর্মীদের দাবি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভাষ্যমতে আগের মতো যদি এসব সংগঠনের সুপার 5 কমিটি করা হয় তাহলে আবার তাদের পদ পেতে 1.5-2 বছর অপেক্ষা করতে হতে পারে। আবার এই সময়ের মধ্যে যদি কমিটিতে পদ পেতে বয়সসীমা নির্ধারণ করা হয় তাহলে অনেক ছাত্রদল নেতার বয়সসীমা পেরিয়ে যাবে, অর্থাৎ তারা কমিটিতে পদ পাওয়ার অযোগ্য হয়ে পড়বেন।
অন্যদিকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলে শেষবারের মতো পদ পেয়ে বিদায় নিতে চান অনেক নেতাকর্মী। তারা তাদের নিজ নিজ এলাকায় জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জনপ্রতিনিধি হতে চান এবং জাতীয়তাবাদী চেতনার মূল দল বিএনপি রাজনীতিতে যুক্ত হতে চান। তাই তারা সুপার 5 কমিটির বিরোধিতা করছেন এবং যুবদলের কমিটি পুনর্গঠন করে পূর্ণাঙ্গ করার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নতুন পূর্ণাঙ্গ কমিটি চায় সংগঠনটির নেতাকর্মীরাও। তাদের মতে বিএনপির এই অন্যতম অঙ্গ সংগঠনটি যুবদলের পরেই সাবেক ছাত্রদল নেতাদের পছন্দের সংগঠন, কিন্তু ছাত্রদল থেকে বাদ পড়ে ইতিমধ্যে পদ পদবি ছাড়াই বছরের পর বছর পার করেছেন অনেকে। তাই জীবনের মূল্যবান সময় আর নষ্ট না করে পদ পদবি পেলে দীর্ঘদিনের পরিচয়হীন রাজনৈতিক জীবনে গতি আসবে। আরও থাকছে, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি 2 শিক্ষার্থীর হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবেদ। সোমবার 4 মে সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। শামা ওবেদ বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে এই হত্যার সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয়। সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ আনার প্রক্রিয়া চলছে। এদিন সকাল 8:47 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের লাশ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করে। লাশ গ্রহণ করতে বিমানবন্দরে প্রবেশ করার সময় তার মামা জানান, লিমনের লাশ নেওয়া হবে জামালপুরে গ্রামের বাড়িতে। গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের লাশ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর 30 এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির লাশ। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবু গরবহেকে গ্রেফতার করেছে পুলিশ। গত 26 এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হিশাম আবু গরবহের বিরুদ্ধে 2টি প্রথম ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে আগামী বুধবার 6 মে বাদ জোহর যুক্তরাষ্ট্রের নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এবং সবশেষে থাকছে, জয়ের সৌরভে বিজেপির চিলমুড, তৃণমূলের ওপর হামলা শুরু। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি 150 বেশি আসনে এগিয়ে রয়েছে। এতেই কলকাতার সল্ট লেকে বিজেপি কার্যালয়ে সেলিব্রেশন মুডে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। দীর্ঘদিনের তৃণমূল রাজ্যে বিজেপির হানার খবরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে নানা প্রান্তে জোড়া ফুলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ মাধ্যম গোমতী এক্সপ্রেস জানিয়েছে, আসানসোলে তৃণমূল পার্টি অফিসে অগ্নিসংস্কারের ঘটনা ঘটেছে। এরই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। এই সময় অনলাইন জানিয়েছে, দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার 4 মে কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়। রাজ্যের 77টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে চলছে ভোট গণনা। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ার সুবাস পাচ্ছে বিজেপি। অন্যদিকে বিষাদের ছায়া তৃণমূল শিবিরে। প্রাথমিক কমিশন পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী সমর্থকরা। আনন্দবাজারের বিকেল 4টে পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী 198টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।